আলোচনায় অংশগ্রহণ করবেন নওগাঁ ৪ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য ইকরামুল বারী টিপু। জনাব ইকরামুল বারী টিপু, আপনার সময় ৪ মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকে রাষ্ট্রপতির ভাষণের উপর আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা করবার সুযোগ দেওয়ার জন্য। বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি জীবনের দুঃসময়ে, যিনি জীবনের চরম সংকটকালেও এই প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ স্লোগান লালন করেছিলেন, ধারণ করেছিলেন। আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি আমাদের আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি চরম মুহূর্তে দেশের চরম সংকটকালে যখন বিদেশে যাবার সুযোগ সৃষ্টি করেছিল স্বৈরাচারী সরকার, তখনও তিনি তা প্রত্যাখ্যান করে বলেছিলেন, বিদেশে আমার কোনো ঠিকানা নেই, এই দেশই আমার একমাত্র ঠিকানা। আজকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি আমাদের নেতা জনাব তারেক রহমানকে, যিনি জীবনের সমস্ত কিছুকে পেছনে ফেলে দিয়ে সবার আগে বাংলাদেশ এই ধারণা, এই ভাবনা লালন করে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করছেন। মাননীয় স্পিকার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই আদর্শ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সেই দিক নির্দেশনা দেখানো পথ এবং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সবার আগে বাংলাদেশ এই ভাবনাকে ধারণ করে আজকে বাংলাদেশ যখন একটা নতুন উচ্চতায় আসীন হয়েছে, ঠিক সেই সময়ে মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণ শুরু করেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে এবং শেষ করেছেন এই বাংলাদেশ জিন্দাবাদ বলে, যা তিনি অতীতে কখনো বলেন নাই। বরং আমরা মনে করি 5ই আগস্টের পট পরিবর্তনের পরে তার মধ্যে বিবেকের তাড়নায় ক্ষতবিক্ষত হয়ে নিজেকে শুধরে নিয়ে তিনি এই বিসমিল্লাহ বলে ভাষণ শুরু করে জিন্দাবাদ দিয়ে শেষ করেছেন। তাই আজকে তাকে আমরা ধন্যবাদ দিতেই পারি। মাননীয় স্পিকার, দীর্ঘ 17 বছরের যে রাজনৈতিক অধিকারহীনতা সংস্কৃতি, গুম খুনের রাজনীতি, এই বাংলাদেশে আয়না ঘরের রাজনীতি, হত্যা মামলা, জেল জুলুমের যে ন্যাক্কারজনক সংস্কৃতি তৈরি হয়েছিল, সেই কথাগুলো কিন্তু মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণে অবলীলায় অকপটে স্বীকার করেছেন। মাননীয় স্পিকার, সেই কারণে আজকে অতীতের ভুল ত্রুটি তাকে ক্ষমা করে দিয়ে আমরা তাকে একটা ধন্যবাদ দিতে পারি। মাননীয় স্পিকার, আমাদের নেতা জনাব তারেক রহমান দীর্ঘ 17 বছর প্রবাস জীবনে যে সময় কাটিয়েছেন, সেই জীবনটা কোনো বিলাসী জীবন ছিল না, বরং সেই জীবন ছিল এই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং এই দেশকে রক্ষা করবার জন্য একটা নিরন্তর সংগ্রামের জীবন। মাননীয় স্পিকার, সেইখান থেকে তিনি এই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করবার জন্য 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের যে প্রস্তাব দিয়েছিলেন, পরবর্তীতে আমরা দেখেছি জুলাই সনদে সেই 31 দফাকেই কিন্তু জাতি ধারণ করেছে, লালন করেছে এবং তাই বিএনপি বিশ্বাস করে এই 31 দফার প্রতিটি অক্ষর আমরা আগামীতে ইনশাল্লাহ বাস্তবায়ন করব। যারা এখনো বিভ্রান্ত হচ্ছেন জুলাই সনদ বাস্তবায়িত হবে কি হবে না, তাদেরকে আমি অনুরোধ করতে চাই, একটু অপেক্ষা করুন। তারেক রহমান জাতিকে কথা দিয়েছেন জুলাই সনদ বাস্তবায়নের, ইনশাল্লাহ আপনারা তাই দেখতে পাবেন। আজকে এই সংসদে দাঁড়িয়ে বলতে চাই, তারেক রহমান 17 বছর পরে বিদেশ থেকে ফিরে এসে ঢাকার রাজপথে যেদিন প্রথম কথা বলেছেন, সেদিন তিনি বলেছেন এই বাংলাদেশ সেবার যদি আমরা দায়িত্ব পাই, তাহলে আমরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ অনুসরণ করে ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য কাজ করব। আজকে আমরা কি দেখি, তারেক রহমান সাহেব সমস্ত মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব যারা তাদের সম্মানী ভাতার ব্যবস্থা করেছেন, মন্দিরের পুরোহিতদের সম্মানী ভাতার ব্যবস্থা করছেন, হজ ফ্লাইটের যে খরচ, সেই খরচ কমিয়ে দেওয়ার জন্য তিনি পরিকল্পনা গ্রহণ করেছেন, জাকাত ব্যবস্থা একটা সিস্টেমের মধ্যে নিয়ে এসে এদেশের অর্থনীতিকে জাকাতের মধ্যে নিয়ে এসে কিভাবে আরো সমৃদ্ধ করা যায় সেই চেষ্টা করছেন। এই সমস্ত আচ্ছা, 1 মিনিট সময় দেওয়া হলো, ধন্যবাদ। এই সমস্ত কর্মকাণ্ড দেখে যারা অতীতে ধর্মীয় রাজনীতি করেছে সস্তায়, তারা আজকে বিভ্রান্ত হচ্ছে। তাই তারা মনে করছে হতাশার ভেসে যে আর ধর্মীয় রাজনীতির সুযোগ নেই। বিএনপি তো সমস্ত কিছু রাজনীতির কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে। মাননীয় স্পিকার, তাই আমি মনে করি আগামী দিনে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার জীবন সায়ান্নে এসো 5ই আগস্টের পরে সকল মানুষের কাছে উদাত্ত আহ্বান জানিয়েছিলেন, কোনো বিভেদ নয়, হিংসা নয়, বিদ্বেষ নয়, আসুন আমরা সবাই মিলে এই দেশ পরিচালনা করব ঐক্যবদ্ধভাবে। সেই ঐক্যের আহ্বান আজকে আমরাও এই সংসদে রাখতে চাই। মাননীয় স্পিকার, আজকে আমি আমার এলাকার উন্নয়নের জন্য 2-1টি কথা বলতে চাই।
আমি আমার জীবনের প্রথম বক্তব্যে এই সংসদে বলেছিলাম, আমার নির্বাচনী এলাকায় একটা শিশু হাসপাতাল দাবি করেছিলাম। আজকেও সেই দাবি করি। একই সঙ্গে আমার হাসপাতালটিকে 50 শয্যা থেকে 100 শয্যায় উন্নীত করার দাবি করি। আমি একটি গবাদি পশুর চিকিৎসার জন্য পরীক্ষাগার স্থাপনের দাবি করেছি। ধন্যবাদ।